বিপ্লবীরা যখন সন্ত্রাসী হয় তখন বিপ্লবীদেরকে মানুষ আর মাথায় নিয়ে লাফালাফি করে না, পায়ের নিচে নিতে ছেড়ে দেয়। আওয়ামী লীগ 17 বছরে যে ক্ষতি করেছে এই এনসিপির ছেলেপেলেরা এই ইউনূসকে নিয়ে 16 মাসে 100 বছরের পিছনে নিয়ে গেছে বাংলাদেশ। দর্শক শুভেচ্ছা জানাচ্ছি বিউটি বাংলার নিয়মিত আয়োজন ভয়েস অফ ডেমোক্রেসিতে। আমরা আজকে কথা বলবো নতুন সরকার সে পরিবর্তনের সূচনা নাকি পুরনো বন্দোবস্ত, এই বিষয়ে আমাদের দুজন অতিথি আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন। আমরা একটু পরিচিত হই। আমার ডানে উপস্থিত আছেন সেজুতি হোসাইন, সাবেক কেন্দ্রীয় সংগঠক এনসিপি। আমার বামে আছেন আহমেদ রিয়াজ, কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। সরকার ইতিমধ্যে 100 দিন অতিবাহিত করেছে। এর মধ্যে বেশ কিছু উদ্যোগ প্রশংসনীয়, আবার কিছু কর্মকাণ্ড সরকারকে বেকায়দায় ফেলেছে। ইতিমধ্যে সরকার 3টি বিষয়কে অগ্রাধিকার দিয়েছিল। প্রথমত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা, দ্বিতীয়ত হচ্ছে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, তৃতীয় হচ্ছে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। আমরা আজকে যে অতিথি দুজন আছেন তাদের কাছ থেকে জানবো সরকারের সফলতা কতটুকু, এগুলো আসলে সত্যিকার অর্থে কি আমরা যে স্বপ্ন দেখেছি 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বৈষম্যহীন বাংলাদেশ তৈরি করতে, আমার সন্তানের একটি বাসযোগ্য বাংলাদেশ তৈরি করতে, সেখানে আমরা কতটা পৌঁছেছি, এই সরকার সফল কতটা, সেই বিষয়ে আমরা আজকে আলোচনা করব। পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো নুরুজ্জামান হীরা। আমরা একটু প্রথমে যাই আহমেদ রিয়াজ, আপনার কাছে একটু যেতে চাই। 3 মাসের সরকারের আপনি কি সফলতা কতটুকু দেখছেন? ধন্যবাদ সম্মানিত ভিউয়ার্স যারা দেখছেন, বিশেষ করে ভয়েস অফ ডেমোক্রেসি অনুষ্ঠানের আজকে এই বোর্ডের যারা আপনারা দর্শক যারা, আর বিশেষ করে যিনি সঞ্চালক উপস্থাপক আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। এই যুগে ডিজিটাল এই মাধ্যমে, প্রযুক্তির এই মাধ্যমে আগামীতে একজন সেরা রাজনৈতিক বিশ্লেষক হিসাবে যিনি অধিষ্ঠিত হতে যাচ্ছেন, সহ আলোচক আমার বোন এনসিপির সাবেক নেত্রী সুজেতি হুসাইন। আসলে আজকে গলার অবস্থা তেমন ভালো না, তবুও বলার চেষ্টা করব। আর যেহেতু এনসিপির একজনকে পেয়েছি আজকে, আশা করব যে এনসিপির উপর কিছু বয়ান জারি হবে, কারণ এনসিপির কাউকে আমি এতদিন থেকে পাই নাই, অপেক্ষায় ছিলাম, তাহলে আজকে দেখা হলো। প্রথমত যা দিয়ে শুরু করতে চাচ্ছি যে নতুন সরকারের 90 দিন 100 দিন আমার বিবেচনায় মাত্র শুরু হয়েছে। সরকার যেভাবে শুরু করেছে আমার মনে হয় যে এখনও সফলতা বিফলতার কোনো কিছুই আমি দেখছি না। একটা নতুন সরকারের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা। সেই রাজনৈতিক স্থিতিশীলতা আমরা দেখছি না। কি জন্য দেখছি না? ইউনূসের বিদায়ের পরে যে নির্বাচন হয়েছিল, মূলত এই যে সরকার বিএনপি সরকার, এই সরকারকে মানুষ কম্পেয়ার করবে আওয়ামী লীগের সাথে, যে আওয়ামী লীগের আমল কিভাবে ছিল, আওয়ামী লীগের 16 বছর কীভাবে ছিল, আওয়ামী লীগের 17 বছর কীভাবে ছিল। এখন নতুন একটা বাংলাদেশ শুরু হয়েছে। এই বাংলাদেশ কেমন যাবে, ইউনূসের 16 মাস কেমন ছিল, ইউনূসের 16 মাসের পরে মানুষের আকাঙ্ক্ষা ভরসা ছিল একটা নির্বাচন হবে, যে নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতায় এসেছে। এখন বিএনপি ঠিকই ক্ষমতায় এসেছে। এখন বিএনপির এই যে আপনার 100 দিন সামনে বাজেট অধিবেশন, এইটা আমরা কেমনভাবে দেখব। যদি আমি বলি কেমনভাবে দেখছি, যে আমার দৃষ্টিতে দেখব যে বিএনপি এখনও সফলতার কোনো কিছুই পায় নাই। কি জন্য সফলতার কিছুই পায় নাই? কারণ এই বিএনপি ক্ষমতায় এসেছে একটা আন্দোলনের মাধ্যমে। আন্দোলনটা কি ছিল? বিএনপি কোনোদিনও শেখ হাসিনার পতন চায় নাই, বিএনপি কোনোদিনও আওয়ামী লীগের পতন চায় নাই, বিএনপি কোনোদিনও আওয়ামী লীগবিহীন রাজনীতি চায় নাই। বিএনপি 16টা বছর একটা আন্দোলন, একটা দফার উপর ছিল যে আমরা শেখ হাসিনার অধীনে নির্বাচন চাই না, আমরা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই। তাহলে এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যখন নির্বাচনের দাবি নিয়ে যে বিএনপি আন্দোলন শুরু করেছিল, আর যে জুলাই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনের সফলতা যদিও এনসিপির 4-5 জন নিয়ে যায়, হাইজ্যাক করে নিয়ে যাচ্ছে, তারা নাকি দেশ স্বাধীন করেছে। কিসের জুলাই আন্দোলন? এটা ছিল দীর্ঘদিন তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে বিএনপি এবং বিএনপির জোটের একটা আন্দোলন। বিএনপি দীর্ঘদিন থেকে এই আপনার আন্দোলনের কাঠ শুকিয়ে রেখেছিল। জুলাইয়ে ছেলেপেলেরা এগুলা আপনার আগুন জ্বালিয়েছে, এখন জুলাই হাইজ্যাক করেছে। এখন এই যে 100 দিন,
এই 100 দিন সরকারের সফলতা, সরকারের ব্যর্থতা, এটা আমি আমার জায়গা থেকে বলা উচিত হবে না। এই সরকারের ব্যর্থতা বলবে এনসিপির নেত্রী, ও বলবে যে সরকার কতটুকু সফল, কতটুকু। আপনি সফলতা কি দেখছেন? আপনি আপনার দৃষ্টিতে একজন রাজনীতিবিদ হিসেবে আপনি সফলতা কি? আমি সফলতা দেখতাম যদি কি জন্য আমি একজন প্রার্থী ছিলাম, আমি না ভোটের বিরুদ্ধে ছিলাম, গণভোটের বিরুদ্ধে ছিলাম, আমি স্বাধীনতার পক্ষে ছিলাম এবং ইউনূসের বিরোধিতা আমি করেছি। যে কিচেন ক্যাবিনেটের মাধ্যমে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনকে প্রবিদ্ধ করতে দেয় নাই। আমরা মনে করেছিলাম ইউনূসের বিদায় হওয়া দরকার, একটা গণতান্ত্রিক নির্বাচিত সরকার আসা দরকার। বিএনপি আসার পরে, বিএনপি ক্ষমতায় আসার পরে, বিএনপি অধিষ্ঠিত হওয়ার পরে বহুদলীয় গণতন্ত্র আমরা দেখতে পাচ্ছি না। বহুদলীয় যেখানে গণতন্ত্র নাই, যেখানে বাক স্বাধীনতা নাই, যেখানে মানুষের রাজনীতি করার আমরা যে মবের বিরুদ্ধে আমাদের অবস্থান ছিল, গণতন্ত্রের ব্যর্থ আপনি একবার ব্যর্থ। প্রথমত বিএনপির এই 1 মাস যেটা বিএনপি ব্যর্থ হয়েছে, মব বন্ধ করতে পারে নাই। বিএনপি ক্ষমতায় আসার পরে শহীদ মিনারে মব হয়েছে। গণতন্ত্রের কথা বলছেন, কোথায় ব্যর্থ দেখছেন বলে মনে করেন? বহুদলীয় গণতন্ত্র যদি আমি বলি, বহুদলীয় গণতন্ত্র আমি ব্যর্থ হয়ে এখানেই দেখতেছি যে ইউনূস যে ফর্মুলা করে গিয়েছিল, সংসদে এবং বিরোধী দলে 3টা দল অবস্থান থাকবে, আর কোনো দল থাকবে না। এখনো দেখতেছি আজকে যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিল যে স্থানীয় সরকার নির্বাচন যেহেতু এটা অরাজনৈতিক নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন যখন প্রতীক দিয়ে হবে না, স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে যে গণতন্ত্রের মূল আপনার আলোর বাতিঘর, যেখানে মানুষের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে আপনি জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দিবেন। সেখানে ইসি আজকে যে সিদ্ধান্ত নিয়েছে যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগে কোনো ধরনের অংশগ্রহণ করতে পারবে না। আপনি এটাকে মানে কিভাবে দেখছেন? আমি এটাকে দেখছি যে সেই ইউনূসের স্টাইল, যে ইউনূস আওয়ামী লীগকে মাইনাস করেছে, ইউনূস জাতীয় পার্টিকে মাইনাস করেছে, ইউনূস 14 দলকে মাইনাস করেছে। এটা তো জনগণের প্রত্যাশা। এটা জনগণের প্রত্যাশা না। জনগণ মানে 1400 মানুষের লাশের উপর দিয়ে যে যুদ্ধ সংগঠিত হয়েছে, যে আপনার অপরাধ সংগঠিত হয়েছে, 30,000 মানুষ বিকলাঙ্গ হয়েছে, চোখ হারিয়েছে, পা হারিয়েছে, সেই একটা দলকে জনগণের প্রত্যাশা অনুযায়ী নিষিদ্ধ, তাদের বিচার করবেন। আপনি ইতিপূর্বে সারা পৃথিবীতে ঘটনা আছে, আপনার হিটলারের নাৎসি পার্টি আজও সেখানে রাজনীতি করার সুযোগ পায়নি। ভারতে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া রাজনীতি করার সুযোগ পায়নি। যেই দলটার বিচার শেষ না হওয়া পর্যন্ত আপনার নির্বাচন অংশগ্রহণ করতে পারবো না, এটা কি জনগণের প্রত্যাশা ছিল না? যে জুলাই নিয়ে যে যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ নিয়ে কোনো বিতর্ক নাই, একটা মীমাংসিত বিষয়। আপনি যে জুলাই যুদ্ধ বলছেন, আপনি যে এটা তো জুলাই যুদ্ধ ছিল না, এটা জুলাইয়ের আন্দোলন ছিল না। এটা ছিল সত্যিকার অর্থে, আপনারা খুব ভালো করে জানেন, এখন আরোই বুঝবেন, যেহেতু ইউনূস সরকারের উপদেষ্টারা স্বীকার করে, ইউনূসের উপদেষ্টারা যখন স্বীকার করে, পররাষ্ট্র উপদেষ্টারা যখন স্বীকার করে, বিভিন্নভাবে যখন স্বীকার করে যে ডিপ স্টেটের কারবার ছিল, গভীরে ছিল, তাহলে এই জুলাই আন্দোলনের যারা ক্রেডিট নিচ্ছে, যারা বলছেন, এবং আমি আপনাকে এই অনুষ্ঠানে আমি আপনাকে বলছি, আপনি বলছেন জনগণ যদি আপনার বাংলাদেশের মানুষকে 2 ভাগে বিভক্ত করেছে ইউনূস। দেখেন, গণতন্ত্র হচ্ছে আপনার এই যে এটার অনুষ্ঠানের নাম হচ্ছে ভয়েস অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের আওয়াজ। তাহলে এই অনুষ্ঠানে এসে আমি বলতে চাই, যদি আওয়ামী লীগ দলীয়ভাবে অপরাধ করে, যদি আওয়ামী লীগ তার নেতৃত্বের দিক দিয়ে অপরাধ করে, মানুষকে হত্যা করে, আওয়ামী লীগের আমলে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সন্ত্রাসী হয়েছে, দর্শন হয়েছে, আওয়ামী লীগের অনেক নেতারা পাওয়ার এক্সারসাইজ করেছে, এদের বিচার হোক, এদের বিচার 100 বার হবে। কিন্তু আমরা একটু ঘুরে আসি শেহজ্যোতি হোসেন, আপনার কাছে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান বর্তমান সরকারের 100 দিনের এটি কিভাবে মূল্যায়ন করতে চান? সফলতার যে প্রত্যাশা দিয়ে আপনারা জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখের সারিতে ছিলেন, সেই প্রত্যাশা অনুযায়ী সরকার এগোচ্ছে কিনা, কি মনে করছেন? ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ ডেমোক্রেসিকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার যে সহ আলোচক আছে তাকে, এবং উপস্থাপক হিসেবে আপনি হীরা ভাই রয়েছেন, আপনাদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং সালাম। এখানে আপনি বলেছেন যে সরকারের 100 দিনের হিসাব। প্রথমত আমার মনে হয় একটা সরকার
17 বছর পরে বাংলাদেশের জনগণ নিজে ভোট দিতে পেরেছে এবং ভোট দিয়ে একটা সরকার গঠন করেছে। এই সরকারের প্রথম সফলতাই হচ্ছে এটা, মানুষ ভোট দিতে পেরেছে এবং জনগণের ভোটে এই সরকার নির্বাচিত হয়েছে। নির্বাচন হয়েছে বাংলার ইতিহাসে আসলে, এবং মানে একজনের মৃত্যুবরণ করে আমরা নির্বাচনের মাধ্যমে, এবং এখানে আমরা দেখেছি অনেক মানুষ যারা আপসেট ছিল তার গণতান্ত্রিক অধিকার রক্ষা করতে না পেরে, ভোট দিতে না পেরে প্রায় 17 বছর। তো এখান থেকে এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পারি যে এই সরকার প্রথম ধাপেই সফল। এবং তারেক রহমান হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার যে বাবা জিয়াউর রহমানের যে আদর্শ ছিল এবং 17 দফা ছিল, সেটা যদি সে ফলো করে এই দেশ পরিচালনা করতে পারে আগামী 5 বছর, আমি মনে করি সে অবশ্যই সরকার হিসেবে সাফল্য অর্জন করবে। পাচ্ছে কিনা ইতিমধ্যে বিএনপির যে 31 দফা ঘোষিত 31 দফা 3 নম্বর দফা আছে, সরকারের প্রধানমন্ত্রী মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনা হবে, রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব, কর্তব্যের সুসমন্বয় করা হবে। হচ্ছে কিনা আপনি কি মনে করছেন? আমার মনে হচ্ছে আসলে 100 দিন খুবই অল্প সময়। এখান থেকে আপনারা যদি মাত্র 100 দিনে একটি নির্বাচিত সরকারকে জাজ করতে যান, এটা আমাদের মনে হয় একটা বোকামি হয়ে যাবে। তো দ্বিতীয়ত, আমি যে বিষয়গুলো দেখছি, ইতিপূর্বে ঈদের আগে যে ঘটনাটা ঘটলো রামিসা ইস্যু, সেখানে আমরা দেখেছি যে স্বয়ং প্রধানমন্ত্রী নিজে চলে গেছেন ভুক্তভোগী যে তার বাসায়। তো এটা তো আসলে ইতিহাসে খুবই বিরল ঘটনা যে ভুক্তভোগীর কাছে একদম অনডে একটা প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে, এবং তার চলাফেরা সামাজিকভাবে আমি তাকে যতটুকু দেখি বা আমরা সাধারণ মানুষ যতটুকু দেখি, মনে হয় উনি চান আসলে আমাদের দেশের জন্য কাজ করতে। যেহেতু 17 বছর আমাদের এই দেশের মানুষগুলো নির্যাতিত। মোহাম্মদপুরের ক্রাইমের ঘটনা আজকে নতুন না, এটি বাংলাদেশের ভূখণ্ডের অংশ। এটি বাংলাদেশের ভূখণ্ডের অংশ, ঠিক আছে আপনার কথা, কিন্তু মোহাম্মদপুরের যে অকারেন্স হয় এটা তো আজকে নতুন হচ্ছে বা আজকে নতুন ধর্ষণ হয়েছে, সেখানে বিষয়টা এমন না। তাহলে কি আমরা সেই পুরনো বন্দোবস্তের দিকে যাচ্ছি কিনা? পুরনো বন্দোবস্তের দিকে যাচ্ছি না। প্রত্যাশাটা ছিল না। আপনার প্রত্যাশা পূরণের জন্য আপনাকে সময় দিতে হবে। আপনি যদি মাত্র 100 দিনে একটা সরকারের সফলতা, ব্যর্থতা, দুর্বলতা এগুলো জাজ করতে যান, আমি তো আগেই বললাম এটা আমাদের অবশ্যই ভুল হবে। আমরা একটু ঘুরে আসি জনাব আহমেদ রিয়াজ আপনার কাছে। সরকারের যে 3টি অগ্রাধিকার ভিত্তিতে যে নিয়েছিল সরকার প্রথম মন্ত্রিসভার বৈঠকে, আপনি কি মনে করছেন সরকার সেখানে পৌঁছতে পেরেছে? আইন শৃঙ্খলা রক্ষা, আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ। প্রথমত আওয়ামী লীগের বিদায়ের পরে ইউনূস যখন ক্ষমতায় ছিল, তখন বাংলাদেশে কোনো সরকারই ছিল না, একটা আফ্রিকার জঙ্গল ছিল। একটা আফ্রিকার জঙ্গলে আমরা বসবাস করতাম, না ছিল আইন, না ছিল কানুন। এই যে এনসিপির ছেলেপেলেরা লুটপাট করছে, যারে পাইছে তারে নিয়োগ বাণিজ্য করছে, ধরছে, কামাইছে, লুটপাট করছে। আফ্রিকার জঙ্গলে আমরা ছিলাম ইউনূসের সময়। তখন দুয়া ইউনূস পড়তাম আমরা, যে কবে নির্বাচন হবে, কবে নির্বাচন হবে। আমরা নির্বাচন চাইতাম, আর জামাতের কয়েক হুজুর বলতো আল্লাহ কিয়ামত পর্যন্ত তুমি নির্বাচন দিও না। এই জামাতের কিছু হুজুর কি জন্য? এই ইউনূসের সময় সরকার ছিল এনসিপি আর জামাতের। এই জামাত দেশ চালাইতো ইউনূসের সময়, এনসিপি দেশ চালাইতো ওই যে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট বলতে কিছুই না, কিচেন ক্যাবিনেট হচ্ছে ওই যে টেস্ট টিউবে জন্ম নেওয়া এনসিপির বাচ্চারা, টেস্ট টিউব বেবি, এই যে এনসিপির বাচ্চারা, এরা টেস্ট টিউবে জন্ম নিয়েছিল। আর জামাত আর ইউনূস মিলা ওই যে কিচেন ক্যাবিনেট করছিল। তখন আমরা চিৎকার করতাম, আল্লাহর কাছে চাইতাম, আপনি আমি সবাই আমরা ভাবতাম। এবং বিএনপির মতো একটা দল, শুনেন আইন শৃঙ্খলার কথা পরে বলবো, বিএনপির মতো একটা দল বাংলাদেশে যখন বিএনপি থাকে না, তখন আওয়ামী লীগ, আওয়ামী লীগের বিকল্প বিএনপি, বিএনপির বিকল্প আওয়ামী লীগ। মানে আর কেউ আসতে পারে? এটা আপনি ভারতের দিকে থাকান,
আমেরিকার দিকে থাকান, লন্ডনের দিকে থাকান, বাংলাদেশের দিকে থাকান, আরে ভাই পরিবর্তন তো বলেন আর যাই বলেন, এটাই ন্যাচারাল বিষয়। কারণ এটাই হলো, এটা হলো বাংলাদেশের স্বাধীনতা। নেপালে আজকে দেখছেন, নেপালে আজকে বালেন্দ্র শাহ না, বালেন্দ্র শাহ তো আর নাইদের মতো না, বালেন্দ্র শাহ তো আর আপনার সার্জিসের মতো না, সেরাই ছিল বিপ্লবী। কারণ বিপ্লবীরা যখন দুর্নীতিবাজ হয়, বিপ্লবীরা যখন ডাকাত হয়, বিপ্লবীরা যখন সন্ত্রাসী হয়, তখন বিপ্লবীদেরকে মানুষ আর মাথায় নিয়ে লাফালাফি করে না, পায়ের নিচে নিতে ছেড়ে দেয়। এই বালেন্দ্র সিং এর সাথে এই বাংলাদেশের এই টুকাইদেরকে আপনি তুলনা করেন, যারা আপনার 5 তারিখের আগে, জুলাইয়ের আগে স্যান্ডেল পায়ে দিতে পারতো না, যারা জুলাই বিক্রি করে খায়, যারা জুলাই বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, এদেরকে আপনি বিপ্লবী বলবেন? এরাই বাংলাদেশকে শেষ করেছে, এরাই ভঙ্গুর বাংলাদেশ বানিয়েছে। আজকে বিএনপির উপর কত মুসিবত, কত বিপদ। এই যে ভঙ্গুর বাংলাদেশকে আওয়ামী লীগ 17 বছরে যে ক্ষতি করেছে, এই এনসিপির ছেলেপেলেরা এই ইউনুসকে নিয়ে 16 মাসে 100 বছরের পিছনে নিয়ে গেছে বাংলাদেশ। জুলাই মানে হচ্ছে এনসিপি, আপনি এটা মনে করছেন কেন? জুলাই মানে এনসিপি না, এনসিপির ছেলেপেলেরা জুলাই হাইজ্যাক করেছে। জুলাই মানে আমার, জুলাই মানে আমার, জুলাই মানে আপনার, জুলাই মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের, জুলাই মানে যারা ভোটের অধিকার চেয়েছিল, জুলাই মানে যারা গণতন্ত্র চেয়েছিল, জুলাই মানে যারা 1971-কে লালন করে যারা স্বাধীনতার পক্ষে, তারাই জুলাই। জুলাই মানে এনসিপি না, কিন্তু এনসিপি জুলাইকে হাইজ্যাক করেছে। আমরা একটু ঘুরে আসি। শেজুতি হোসেন, আপনার কাছে জুলাইকে এনসিপি হাইজ্যাক করেছে, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আপনি এক সময় এনসিপিতে নেতৃত্ব দিয়েছেন, এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? ও কিভাবে বলবো? ও কিছুই পায় নাই, ওরে কিছুই দেয় নাই, ওরে কিছুই দেয় নাই, ও ভাগবত তো সহজ সরল। ও কিন্তু প্রথম সারিতে ছিল। শুনেন, খায় কুদ্দুস মোটা হয় ফাতেমা, খায় কুদ্দুস মোটা হয় বদরুল, ও কিছুই পায় নাই। বলো তো। জি বলেন, ও বলবে, কোশ্চেনটা বলেন। মানে বলছি, যেটা কমপ্লেইন করলেন আহমেদ রিয়াজ, আসলে এনসিপির জুলাইকে হাইজ্যাক করেছে, তারা সকল কিছু নিয়েছে। ইতিমধ্যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিএনপি দলীয় একজন সংসদ সদস্য পদপ্রার্থী, তিনি বলেছেন যে 77 জন এমপি মন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের যে বাজেট, সেটা দিয়ে 77 জন এমপি সংসদে এসেছেন সেই টাকা দিয়ে। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করতে চান? আচ্ছা ভাইয়া, প্রথমে আলোচনার প্রথম অংশে বলেছেন যে জুলাই কোনো যুদ্ধ না বা গণ অভ্যুত্থান না। আমার সহ আলোচক প্রথমে যে কথাটা বলেছেন, আমি এটার ঘোর বিরোধিতা করি। যেহেতু আমি নিজেও 24-এর আন্দোলনের রাজপথে ছিলাম, আমি দেখেছি কত শত মায়ের বুক খালি হয়েছে। তো এইটার বিরোধিতা করার পরে আপনার 17 বছর বিএনপি যখন আন্দোলন করলো, তারা কিন্তু সাকসেসফুল হতে পারে নাই। এবং যখন এই আসিফ, নাহিদ, সার্জিস এরা এগিয়ে আসলো, আন্দোলন কিন্তু সফলতায় রূপ নিল, হাসিনা পালাতে বাধ্য হলো। তো ভাই বলতেছিল যে সকলের অংশগ্রহণে এই ক্রেডিটে দেন না। আমি জুলাই বল, সরি, তুমি আরো বলতে আরো তোমার জন্য ইজি হবে। জুলাইয়ের ভিতরেও জুলাই ছিল, জুলাইয়ের পিছনে রহস্য ছিল, জুলাইয়ের পিছনে কাহিনী ছিল। শুধু জুলাই আন্দোলন আমরা যেভাবে দেখছি, এইভাবে তো দেখছি না, আরো পিছনে অনেক পিছনে আছে। পিছনে অনেক আছে, এটা আমি অস্বীকার করছি না। যেটা ইউনুসের সহযাত্রীরা, উপদেষ্টারা এখন স্বীকার করছে। জুলাই আন্দোলন মানে শুধু ছাত্র জনতার আন্দোলন ছিল না। আপনি আরেকটা কথা বলেছেন যে যারা আওয়ামী লীগের আমলে গুম, খুন বা নির্যাতনের অপকর্ম লিপ্ত হয়েছে, তাদের বিচার হোক। যদি বিষয়টা এমনই হয় বিচার হবে, এবং আপনি দাবি করছেন হাসিনা শাস্তি হোক, জনগণ চায় তাদেরকে, তাহলে হাসিনা কেন সেদিন পালালো 5 আগস্টে? আমার প্রশ্ন হচ্ছে এটা। হাসিনা এই যদি, আমি তো আসলে আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করি না, এবং আমি যদি বলি হাসিনা পালায় নাই, হাসিনা পালায় নাই, কি জন্য বলতে হাসিনা পালায় নাই? পালানো শব্দটা হচ্ছে, পালানো শব্দ কি? হাসিনা পালানো, পালায় কি এইভাবে যায়? সেনাবাহিনী হেলিকপ্টার নিয়ে লাগেজ টাগিজ নিয়ে সুন্দর কইরা এইভাবে দিয়ে আসে। সেই সময় কিন্তু সেনাবাহিনী শেখ হাসিনার ছিল না, এটা পালায় নাই, এটা খেলা। অবশ্যই পালিয়েছে, কারণ আমি শেখ হাসিনার পক্ষে আমি কোনো কথা বলছি না, তুমি তোমার মতো করে বলে যাও। জি জি জি। জনগণের ক্ষোভ থেকে সেদিন কোনোভাবে উনি মুক্ত হতে পারতো না, যেই কারণে সেনাবাহিনী ওনাকে সাহায্য করেছে পালিয়ে যেতে। তো একজন সাবেক এনসিপির সংগঠকের চেয়ে বেশি আমি জুলাইকে ধারণ করি। আমি যে দলই করি না কেন, আমি গণ অভ্যুত্থানের অংশ।
আমি এনসিপিতে থাকলেও গণঅভ্যুত্থানের অংশ, না থাকলেও গণঅভ্যুত্থানের অংশ, এবং এটা নিয়ে কেউ কোনো ধরনের কটূক্তি বা মন্তব্য করলে আমি এটা মেনে নিব না। অনেকেই বলছেন আসলে পত্রপত্রিকা আছে, বিরোধী দল দাবি করছে ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে হারানো হয়েছে, আপনি কি মনে করছেন তাইও? ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে হারানো হয়েছে, আমি বিষয়টার সাথে না, আমি বিষয়টার সাথে একমত না। আমি বিষয়টার সাথে একমত না। এটার কারণ হচ্ছে বাংলাদেশ হচ্ছে একটি মধ্যপন্থী দেশ। এই দেশের মানুষজন অনেকেই চায় না যে এটি একটি ডানপন্থী রাষ্ট্র হিসেবে পরিণত হোক। জামাতের অনেক অ্যাক্টিভিটিস বা অনেক যারা রাজনৈতিক নেতা আছে তারা সময়ে অসময়ে বিভিন্নভাবে মুখ ফসকে বলে ফেলে নারীদের পর্দার বিষয়ে, বা এমনভাবে তাদেরকে বাধ্য করার জন্য তৈরি করতে চায় যে যদি তারা ক্ষমতায় যেতে পারে এই দেশের নারীরা বলেন কিংবা বিভিন্নভাবে তারা বিব্রত হবে। এই ধরনের নারীদের মধ্যে যে একটা আকাঙ্ক্ষা, যখন আমরা নির্বাচন সময়ে বাইরে বের হয়েছি, ভোট চেয়েছি, তখন তাদের মধ্যে এটা দেখেছি যে হ্যাঁ, তারা কোনোভাবে চায় না যে জামাত ক্ষমতায় আসুক, এবং জামাত ক্ষমতায় আসলে তাদের উপরে জুলুম হবে, ঘর থেকে বের হতে পারবে না, এই সব বিষয়েও ভিন্ন চিত্র দেখি। আপনি জানেন নিশ্চয়ই ঢাকা শহরে সবচেয়ে আধুনিক শহর বাংলাদেশের মধ্যে, সবচেয়ে পশ্চিমার দেশের কালচারের সবচেয়ে আধুনিক শহর বলা যায় ঢাকা শহরকে। সেখানে ঢাকা উত্তরে 8টি আসন, সেখানে 5টি আসন জামাত পেয়েছে। আপনার কথা অনুযায়ী তো সেখানে জামাত পাওয়ার কথা নয়, তাহলে ভোট জামাতকে কিন্তু মানুষ দিয়েছে। 8টি আসনের মধ্যে 5টি আসন জামাত পেয়েছে, সেই ক্ষেত্রে আপনি কিভাবে মূল্যায়ন করেন? এই আসলে এই ভোট তো মানুষ দেয় নাই, এটা ভাগাভাগি, কম্প্রোমাইজ। না, আমি মনে করি এটা মানুষ দিয়েছে। বলেছে যে ইঞ্জিনিয়ারিং হয়নি বলেছে। আচ্ছা, ভোট 8টা আসনের থেকে 5টা আসন পেয়েছে, এর কারণ হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এটা ভাগাভাগি। এখানে আপনার জামাতের সাথে আপনি দেখবেন 11 দলীয় ঐক্য আছে। এটা শুধুমাত্র জামাতের ভোট না, এখানে এনসিপির ভোট আছে, এবি পার্টির ভোট আছে, এবং আরো অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে 11 দলীয় জোটে তাদের ভোট আছে। এখানে শুধুমাত্র জামাতের ভোট। এইটা আপনি বর্তমানে 24-এর অভ্যুত্থানের পরে ভোটের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, ইয়াং জেনারেশনের যে আকাঙ্ক্ষা ভোট দেওয়ার জন্য, এটা মানুষের মধ্যে ব্যাপক হারে তৈরি হয়েছে। এবং ইয়ং ছেলেপেলে যারা আছে, নতুন ভোটার, তারা তাদের বাবা মাকে ধরে নিয়ে গেছে, বাধ্য করেছে যে তুমি শাপলাকুলিতে ভোট দাও, বা ছাপলাকুলির পরবর্তীতে কে প্রার্থী আছে এখানে, তুমি দাঁড়িপাল্লাতে ভোট দাও। তো এই কারণে দেখা গেছে এত ভোট পাওয়ার যে কারণ, এটা আমি একটা কারণ বলবো। দ্বিতীয় আরেকটা কারণ রয়েছে, সেখানে হচ্ছে মানুষ আওয়ামী লীগের যে নির্যাতন 17 বছরের, এই নির্যাতনের কারণে মানুষ চেয়েছে নতুন কিছু। আওয়ামী লীগ এবং বিএনপির বাহিরে তারা চেয়েছে নতুন। আমরা ছোট্ট একটা 30 সেকেন্ড করে আপনাদের কাছে মতামত নিব। বাজেট 9,38,000 কোটি টাকার একটা বাজেট আসছে, নিশ্চয়ই আপনি জানেন। আগের বছরের বাজেটের তুলনায় এই বাজেটটি আরো বেশি বড়। তো আমাদের বর্তমান যে প্রায় আমরা একটা বিশাল ঋণের বোঝা মাথায় নিয়ে আছি, দেশের অর্থনৈতিক অবস্থা পঙ্গু, ব্যাংকগুলো পুরো খালি, এমত অবস্থায় এত বড় বাজেটটি কি সেই আমাদের পূর্বের বন্দোবস্তের দিকে আমরা নিয়ে যাচ্ছি কিনা? আসলে শুধু পূর্বের বন্দোবস্ত না, ইউনূসের সময়ও এইভাবে বাজেট ছিল, মানে কমতে দেখিনি কিন্তু না। বাজেট প্রণয়ন করা হয়, বাজেট প্রস্তাব করা হয়, বাজেট ঘোষণা করা হয়, আগে সিংহভাগ আগেই দুর্নীতিতে বা বাইরে। এখন প্রশ্ন হলো বাজেট বাস্তবায়ন কিভাবে হবে? আপনি স্বপ্নবিলাসী বাজেট করবেন, আপনি মেগা বাজেট করবেন, মেগা প্রকল্প করবেন, আপনি বাজেটে বিভিন্ন কার্ড নিয়ে আসবেন, প্রবাসী কার্ড, কৃষি কার্ড, মহিলা কার্ড, অর্থাৎ যত ধরনের সুবিধা আপনি নিয়ে আসবেন, যোগান দিবে কে? বাজেটের আপনার সোর্স কোথায়? আপনি এক মাসে এই যে আপনার 100 দিনে আপনি বাংলাদেশে বিনিয়োগ করেছেন, কত ডলার বিনিয়োগ হয়েছে, কত মিলিয়ন ডলার বিনিয়োগ হয়েছে, ইউনূসের সময় কত বিনিয়োগ হয়েছে, আপনার বিদেশি সংস্থা কতটুকু এসেছে? না, আপনাকে দেখতে হবে আমাদের মোটা দাগ হচ্ছে রেমিটেন্স। প্রবাসীদের রেমিটেন্সের উপর নির্ভর করে সরকার বাজেট প্রণয়ন করে, বাজেট বাস্তবায়ন করে, সরকার ঘোষণা দেয়, বাজেট বাস্তবায়ন করে প্রবাসীরা। রেমিটেন্স অর্থাৎ ডলার। যদি আপনার রিজার্ভ না থাকে, যদি ডলার না থাকে, তাহলে আপনি বাজেট বাস্তবায়ন কিভাবে করবেন? তাহলে আমার প্রস্তাব হচ্ছে, লাস্ট মোমেন্টে আমি যে কথাগুলো বলছি, যে সরকার বাজেট ঘোষণা দিতে চাচ্ছে, এই বাজেট বাস্তবায়ন করতে গেলে প্রবাসীদেরকে খেয়াল রাখতে হবে।
এই প্রবাসীরা হচ্ছে বাজেট বাস্তবায়নের সেরা কারিগর। কিন্তু এখন আরব আমিরাতে 5 থেকে 6 লক্ষ প্রবাসী ফিরে আসতেছে। তাদের ভিসা সমস্যা, তাদের আকামার সমস্যা, তাদের ভিসা রিনিউ হচ্ছে না। বারবার চিৎকার করার পরেও প্রধানমন্ত্রী সেটা কানে নিচ্ছেন না। প্রধানমন্ত্রী আরব আমিরাত সফর করা উচিত, প্রধানমন্ত্রীকে আরব আমিরাত সফর করা উচিত, G2G আলোচনা করা উচিত, সরকার প্রধান আলোচনা করা উচিত। যদি আরব আমিরাত থেকে 6 থেকে 7 লক্ষ প্রবাসী খালি হাতে ফিরে আসে, তাহলে যে কারণে আরব আমিরাত থেকে ফিরে আসবে, সেই কারণে সৌদি আরব থেকে ফিরে আসবে, সেই কারণে কাতার থেকে ফিরে আসবে, সেই কারণে বাহরাইন থেকে ফিরে আসবে, তাহলে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার যদি ধরে না রাখতে পারেন আর মালয়েশিয়ার শ্রমবাজারের চিন্তা করছেন, সেখানে যদি সিন্ডিকেট থেকে বেরিয়ে না আসতে পারেন, যদি প্রবাসীরা না বাঁচে, যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়, যদি প্রবাসীদের নিয়ে কোনো মেগা প্রজেক্ট না করেন, যদি প্রবাসীদের নিয়ে কোনো পরিকল্পনা না করেন, তাহলে বাজেট বাস্তবায়ন করবেন কিভাবে? বাজেট প্রস্তাব করতে পারবেন, কিন্তু বাজেট বাস্তবায়ন করার জন্য প্রবাসীদের প্রয়োজন। সেই প্রবাসীদের জন্য কি করেছেন? ইউনূস কিছু করতে পারে নাই। অথচ মাননীয় প্রধানমন্ত্রীকে বারবার বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী আরব আমিরাত সফর করুন, প্রবাসীদের পাসপোর্ট সমস্যার সমাধান করুন। আরব আমিরাত সফর করে গিয়ে প্রবাসীদের ভিসা ট্রান্সফার, প্রবাসীদের ভিসা রিনিউ কিছুই হচ্ছে না। কিন্তু প্রধানমন্ত্রী এগুলো শুনছেন না, মন্ত্রীরা এগুলো শুনছেন না। তাহলে বাজেট প্রণয়ন করেন, বাজেট ঘোষণা করেন, দেখবো বাজেট বাস্তবায়ন কিভাবে করেন। যদি প্রবাসীরা রেমিটেন্স না পাঠায়, তাহলে বাজেটের 12টা বাজবে। ধন্যবাদ আহমেদ রিয়াজ। 30 সেকেন্ডে কিছু বলতে চান কিনা সরকারের উদ্দেশ্যে? সরকারের উদ্দেশ্যে বাজেট নিয়ে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সরকারের উচিত আমাদের যেই প্রকল্পগুলোতে আসলেই প্রয়োজন, যেরকম একটা হতে পারে আপনার বেকারদের কর্মসংস্থান, আমাদের জনগণকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য যে বাজেট দরকার, এই বিষয়গুলোতে যদি উনি ইনভেস্টের পরিমাণ বাড়িয়ে দেন এবং যেগুলো অপ্রয়োজনীয় বড় বড় মেগা প্রজেক্ট কাটছাট করে সেগুলোকে ছোট করে এনে আমাদের দেশকে ঋণের বোঝার নিচে না নিয়ে জনগণের উপরে যাতে কোনো ধরনের চাপ সৃষ্টি না হয় সেই দিকে মনোযোগ দেওয়া। জি ধন্যবাদ। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা কথা বলছিলাম নতুন সরকারি পরিবর্তনের সূচনা নাকি পুরনো বাস্তবতা, এই বিষয়ে দুজন অতিথি আমাদের সাথে কথা বলছিলেন। আহমেদ রিয়াজ, কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি, সেজুতি হোসেন, সাবেক কেন্দ্রীয় সংগঠক এনসিপি। সরকার এই 100 দিনে যেমন বেশ কিছু বিষয়ে সফলতার মুখ দেখিয়েছে, আশ্বস্ত বা আস্থার জায়গা তৈরি করছে, তেমনভাবে বেশ কিছু বিষয়ে সরকার হতাশা তৈরি করছে জনগণের মাঝে। আমাদের প্রত্যাশা আগামী দিনে এই হতাশা কাটিয়ে একটা সুন্দর বাংলাদেশ প্রত্যাশা করে জনগণ, যে বাংলাদেশে নির্ভয়ে আমার সন্তান আপনার সন্তান বাঁচবে, সেই প্রত্যাশা আমরা রাখতে পারি সরকারের কাছে। এবং বিচারহীনতার যে সংস্কৃতি দাঁড়িয়েছে সেখান থেকে যেন আমরা আস্থা তৈরি করতে পারি সরকারের কাছে, সেই প্রত্যাশায় আমাদের দুজন অতিথিকে ধন্যবাদ জানাই আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হওয়ার জন্য। দর্শক, আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।